তো যেটা হয়, এদের মুখে প্রচন্ড ব্যথা থাকে, এরা আসলে কোনো খাবার খেতে পারে না। আলটিমেটলি এরা আসলে সবাই মারা যায়। খেলা দেখানোর সময় ব্যবহারই করা হয় গোখরা জাতীয় সাপ, আচ্ছা যেন তারা ফনা তুলে থাকে। হুম, এটা হুম। বেশ দৃষ্টি আকর্ষণ করে মানুষের। মূলত আচ্ছা বলা হয় যে মোটর যানে করে নিয়ে যাওয়া যত দ্রুত সম্ভব, তাকে না হাঁটানো রোগীকে। ধরুন এখানে একটা রাসেলস ভাইপার আছে, তার মাথা এক জায়গায়, লেজটা আর এক জায়গায়। সে এত দ্রুত মুভ করছে, হঠাৎ করে দেখতে পাবো যে তার লেজটা আসলে মাথার জায়গায় চলে গেছে। একজন সাপুড়ে যখন তার সামনে নড়তে থাকে, সে ফোকাস করার জন্য আসলে একই সাথে নড়তে থাকে। এটাই সাপের নাচ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া, আপনি তো পরিবেশ নিয়ে কাজ করেন, পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ এটা নিয়েও কাজ করেন। আমি যতদূর জানি যে আপনি ফাউন্ডেশন, যেটা পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার, এটারও এক্সিকিউটিভ ডিরেক্টর। তারপর ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন, বিশেষ করে এই ফাউন্ডেশনটা নিয়েও আপনি কাজ করছেন। আপনি এটার ফাউন্ডার এবং চেয়ারপারসনও বটে। সো আপনার কাজের পরিধি সম্পর্কে আমাদের কি ভাইয়া একটু বলতে পারেন যে আপনি এই কাজগুলো কি ধরনের কাজগুলো করেন? আচ্ছা, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন 2018 সালে প্রতিষ্ঠিত একটা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক নিবন্ধিত একটা প্রতিষ্ঠান। তো এখানে আমরা মূলত আমাদের পরিবেশ নিয়ে কাজ করি, বিশেষত বন্যপ্রাণী নিয়ে কাজ করি। আচ্ছা বন্যপ্রাণী এবং তার চেয়েও যদি বিশেষ করে বলতে হয়, মূলত আমরা সাপ নিয়ে কাজ করি। আমাদের সবচেয়ে বেশি কাজ সাপ নিয়ে। কিন্তু যেহেতু পরিসর নিয়ে কথা বললেন, সেক্ষেত্রে পরিবেশের নানাবিধ ইস্যু নিয়ে আমরা কথা বলছি, প্রোটেস্ট করছি, এবং অন্যান্য বন্যপ্রাণীর ক্ষেত্রে যখন বিপদগ্রস্ত হচ্ছে, তখন তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করছি। এই এবং প্রাণীগুলো আমাদের তো আসলে হচ্ছে গবেষণামূলক কিছু আমাদের কাজ মানে পরিবেশেরই চলমান। একটা পার্ট। অবশ্যই তাই। মানে ইকোসিস্টেমে কারো না কারো তো হচ্ছে সিগনিফিকেন্ট কিছু রোল থাকে। সো এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করেন? হ্যাঁ, কারণ ডিপ ইকোলজি এটা একটা আসলে দার্শনিক মতবাদ। আচ্ছা যেখানে আমাদের মতো এরকম যে অল ক্রিয়েচার্স হ্যাভ ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর শতমূল্য আছে। দার্শনিক জায়গা থেকে এটা চিন্তা করছি আর কি। মানে জিনিসটা খুব ইন্টারেস্টিং। আর এর মধ্যে বিশেষ করে হচ্ছে সাপ নিয়ে কেন এই ইন্টারেস্টটা কেন? দেখুন, আমরা যখন কাজ শুরু করেছিলাম 2018 সালে, তখন এই 2024-এ মানুষ আসলে সাপ সম্পর্কে যতটা জানেন, সময়ের ব্যবধানটা আসলে খুব বেশি নয়। কিন্তু সেই সময়টাতে এখনের তুলনায় সাধারণ মানুষের মধ্যে সাপ সম্পর্কে আরো কম ধারণা ছিল, অনেক বেশি ভুল ধারণা ছিল। তো সেখান থেকে মানুষকে বের করে আনার জন্য আমাদের সাপ নিয়ে কাজ করার একটা চিন্তা ছিল। একই সাথে আরেকটা ব্যাপার ছিল যে বাংলাদেশে ৬,০০০, ওই সময় সংখ্যাটা এমন ছিল যে ৬,০০০-এর বেশি মানুষ সাপে কেটে মারা যায়। ৬,০০০ গত বছরের যে পরিসংখ্যান সেটা বলছে ৭,৫০০ এর উপর মানুষ সাপে কেটে মারা যায়। ৭,৫০০ মানুষ সাপে কেটে মারা যায়। তো সংখ্যাটা হিউজ, যে এই এত বড় সংখ্যক মানুষ সাপে কেটে মারা যাচ্ছে। কিন্তু এর অন্যতম কারণ হলো তাদের কোনো সচেতনতা নাই। অর্থাৎ তারা সাপে কাটার পরে ডাক্তারের কাছে না যেয়ে ওঝার কাছে যাচ্ছে। তো এই জায়গাটা মনে হলো যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই কাজ করা দরকার। আর আমি যেহেতু একজন প্রাণীপ্রেমী মানুষ, যখন বেলা থেকে দেখতাম যে সাপকে পিটিয়ে মারা আসলে খুব বিরক্তের ব্যাপার। হ্যাঁ, মানে এটা কিন্তু মানে কি বলবো ভাই, আমারও এক্সপেরিয়েন্সটা সেম, যে সাপ দেখলেই সাপ মারতে হবে এই কথাটাই মানুষের মাথায় বেশি করে আসে, প্রথমেই আসে। তো সেখানে সাপ দেখলে লাঠির বদলে ঠিক কোনো কিছু মানুষের মুখ, কিছু নাম তাদের সামনে আসবে, এটা প্রতিষ্ঠা করা সহজ ছিল না। সেই চেষ্টাটাই আমাদের করতে হচ্ছে এবং এখন পর্যন্ত সেটাই করে যাচ্ছি। ইভেন আমাদের প্রবাদও আছে যে মানে সাপও মরল লাঠিও ভাঙলো না, এরকম টাইপের আর কি প্রচলিত কথা মুখে প্রচলিত আছে। ভাইয়া, মানে আপনার কথা থেকে যেটা মনে পড়লো, যে ওঝার কথা যেটা বললেন, বাংলাদেশে অনেক মানুষেরই ধরেন সাপ সম্পর্কিত প্রাইমারি নলেজ এটা হচ্ছে অনেকটা, মানে যদিও ফান করে বলা, যে কাইন্ড অফ বাংলা সিনেমা থেকে আসে। যে কিরকম, যে যেরকম দেখায় যে একটা সাপ আসে, সাপ এসে হচ্ছে কাউকে ছোবল দিল, তারপরে হচ্ছে ওঝা ডাকলো, ওঝা এরকম বিরাট মাথায় পাগড়ি টাগড়ি পরে একটা বিন নিয়ে আসলো, ওই বিন বাজানোর ফলে সাপ নাচা শুরু করে দিল, এবং যত দূরেই থাকুক সেই সাপ হচ্ছে সামহাউ ওই বিনের শব্দে আবার চলে আসে, এসে দ্বিতীয় আরেকটা ছোবল দেয়, দেখা যায় যে বিষ এখান থেকে চলে যায়।
তো এই যে একটা ন্যারেটিভ মানুষের মাথায় পুশ করা হচ্ছে, তো এটার কি আদৌ আসলে কোনো ধরনের কোনো ভিত্তি আছে বা আদৌ কখনো কি ছিল? দেখুন, সাপের সাথে মানুষের যে সংঘাত হয় বা সাপের কারণে মানুষ মারা যাচ্ছে, খুব সহজ ভাষায় বললে সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে, এই মারা যাওয়ার ব্যাপারটা এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ। মানে যখন চিকিৎসা নেই তখন সেটা পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো সময় আমাকে সাপে কাটতে পারে এবং মারা যাব। তো দেখুন যে প্রাকৃতিক দুর্যোগ আসলে যেখানে যেখানে আছে প্রতিটা জায়গাতেই কিছু না কিছু কুসংস্কার ছড়িয়ে গেছে। হ্যাঁ, সেগুলো কখনো মিথ আকারে আমাদের কাছে এসেছে, কখনো মানে পৌরাণিক গল্প আকারে আমাদের কাছে এসেছে। এই জায়গাতে বাংলাদেশে বা এই ভারত উপমহাদেশেও সাপ নিয়ে অনেক পৌরাণিক গল্প আছে এবং সেটা একটা সময় সিনেমাতে এসেছে, মুভিতে এসেছে, গল্পে এসেছে। হ্যাঁ, তো সেগুলো আসলে বৈজ্ঞানিক ভিত্তি যতটা না, তার চেয়ে বেশি মানুষের ভীতি এবং ভীতি থেকে যে সংস্কার তৈরি হয়েছে সেটা। সংস্কার, কুসংস্কার, লোককাহিনী। ঠিক তাই। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, এটাও সিনেমা রিলেটেড, যেহেতু এই প্রসঙ্গটা শুরু করেছি তো এদিকেও যেতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে অনেক সময় দেখায় যে সাপের মাথায় মূল্যবান কিছু একটা থাকে, সাপের মণি, নাগরাজের মোহর, এরকম অনেক কিছু বলে আর কি, অনেক নামে হয়তো অনেক জায়গায় প্রচলিত। সো আসলে কি সাপের মাথায় মূল্যবান কিছু থাকে? কারণ মানে এটা বললাম কেন, কারণ আমার নিজেরও মনে আছে ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন আমাদের ওদিকে হচ্ছে মানে এরকম একটা গুঞ্জন উঠেছিল যে সাপের মাথায় কিছু একটা পাওয়া গেছে, যে কেউ একজন একটা সাপ মেরে ফেললো, তখন সাপের মাথায় কিছু একটা পাওয়া গেছে এরকম। আচ্ছা, এটা তো আসলে সম্ভব নয়, কারণ সাপের মাথায় এমন কিছুই থাকে না যেটা মহামূল্যবান হবে, যেটা দেখলে আমরা বিশেষ কিছু পেতে পারি, এমন কিছু সম্ভব নয়। কিন্তু এই বিশ্বাসটাকে পুঁজি করে সাপুড়ে সম্প্রদায়, মূলত যারা সাপ দিয়ে খেলা দেখায়, তারা এটা দিয়ে বিজনেস করে। অনেক সময় চামড়ার নিচে তারা ছোট স্টোন বা এরকম কিছু রেখে দেয়, চকচক করছে, সেটা দেখে মানুষ ভাবে যে কিছু একটা। আর এই সংস্কার গড়ে ওঠার পেছনে মোটামুটি একটা ব্যাখ্যা, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যার কাছাকাছি আমরা যেতে পারি অনেক সময়। সেটা হলো ধরুন যে সাপ নিয়মিতভাবে খোলস বদল করে, মল্টিং যেটাকে বলে আর কি, যেটাকে মল্টিং বলে, এগডাইসিস। তো এইটার পরে দেখা যায় যে সাপ যদি উপযুক্ত পরিবেশে না থাকে, তার আর্দ্রতা, তার তাপমাত্রা, খাদ্য যদি ঠিকঠাক না থাকে, অনেক সময় দেখা যায় যে সাপের খোলস নির্মোচনটা ঠিকঠাক ভাবে হচ্ছে না। তখন হয়তো আংশিক ভাবে ছিঁড়ে 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 খোলস ছাড়ে। এমনি সময় কিন্তু সাপ পুরো খোলসটা একবারে একদম জামার মতো খুলে ফেলে। তো ধরুন যে সাপের মাঝে মাঝে ঠিক উপরের সাইডে, মাথার উপরের দিকে এই খোলসগুলো রয়ে যায়। আচ্ছা, তো তখন এটার উপরে যখন একটা সাপ অন্ধকারে যাচ্ছে, ধরুন ওই খোলসের উপরে যখন চাঁদের আলো রিফ্লেক্ট করছে, তখন বেশ চকমকে একটা ব্যাপার হয়। এটা থেকে সাপের মনির ব্যাপারটা আসতে পারে। হ্যাঁ, এটা একটা হতে পারে, এটা কাছাকাছি একটা বৈজ্ঞানিক মানে আমাদের মনে হয় একটা হাইপোথিসিস, যেটা থেকে আসলেও আসতে পারে, মানে একটা ভায়াবল এক্সপ্লেনেশন যে কি কারণে মানুষের মাথায় সাপের মনির আইডিয়া কেন আসলো, সাপের মাথার মনির ব্যাপারটা কেন আসলো। হ্যাঁ, সাপ এমনিতে সব সাপই কি হচ্ছে ডিম ফুটে বের হয়, নাকি হচ্ছে সরাসরি কিছু সাপ বাচ্চাও দিতে পারে এরকম? না, সব সাপ আসলে ডিম ফুটে বের হয় না। কিছু সাপ সরাসরি ডিম পারে, মানে ডিম দেয়, সেটা ফুটে বের হয় বাচ্চা। কিছু সাপ সরাসরি বাচ্চা প্রসব করে। যেমন আমাদের আশেপাশে যে সাপগুলো থাকে তার ভেতর যদি উদাহরণ দেই, আছে আপনার স্মুথ স্কেলড ওয়াটার স্নেক, যেটাকে বাংলাতে কোথাও পাইন্না সাপ বলে, মেটের সাপ বলে, এই নামগুলো সচরাচর দেখা যায়। আছে রাসেলস ভাইপার, যেটা নিয়ে খুব বেশি আলাপ হচ্ছে এখন, সরাসরি বাচ্চা দেয়। তো রাসেলস ভাইপারও বাচ্চা দেয়, এবং এরকম আরো অনেক সাপ আছে যারা বাচ্চা দেয় সরাসরি। সাপের জন্য এই যে খোলস নির্মোচন, যেটা সাপ খোলস ছেড়ে ছেড়ে যায়, এইটা সাপের জন্য জরুরি কেন? সাপ আসলে মানে শুধু সাপ নয়, রেপটাইলস আসলে যতদিন বেঁচে থাকে বাড়তে থাকে। তো একটা সাপ যখন একটা সময় পরে বৃদ্ধি পায়, কিন্তু তার তো খোলসটা চেঞ্জ করতে হবে, খোলস তো বড় হয় না, তখন খোলসটাকে চেঞ্জ করে সে পুনরায় তার নিচে আর একটা খোলস জন্মাতে থাকে। এই সময়টাতে সে খোলসটা বদল করে ফেলে, এবং খোলস বদলটাও সাপের, আসলে সাপ চমৎকার, মানে চমৎকার একটা প্রাণী। আমি সাপ ভালোবাসি সেদিক থেকে বলছি না, সাপ নিয়ে যদি সত্যিকার অর্থে কেউ ভাবতে চায় তার জন্য এটা দারুণ একটা টপিক হতে পারে। সেটা সাপের খোলস চেঞ্জ করা, কিংবা সাপের খাবার, সাপের ঘুম, সবকিছু মিলেই হতে পারে, প্রজনন, সবকিছু।
মানে জিনিসটা বেশ ইন্টারেস্টিং নিঃসন্দেহে, যে প্রাণীকুলের মধ্যে সাপ ইন্টারেস্টিং। আচ্ছা ভাইয়া, এই যে সাপের বিষ যেটা, এটাকে হচ্ছে মানে আমরা তো বাংলায় বলি বিষ, কিন্তু ইংলিশে হচ্ছে দুইটা আলাদা টার্ম ইউজ করা হয়, একটা হচ্ছে পয়জন আর একটা হচ্ছে ভেনম। হ্যাঁ, যেমন কিছু কিছু ব্যাং আছে এরা হচ্ছে পয়জনাস, ওদের গায়ে হাত দিলে আমার হাতে হয়তো ফুসকুড়ি উঠবে, হয়তো হাত নাম হয়ে যাবে, পেইন হবে, অনেক ক্ষেত্রে মানুষ মারাও যেতে পারে মানে শ্বাস বন্ধ হয়ে। সো ওই ব্যাংগুলোকে বলা হয় যে পয়জনাস ফ্রগ। ঠিক তাই। কিন্তু সাপকে আবার বলা হয় ভেনোমাস। এই পয়জন আর ভেনম দুইটাই বাংলায় বিষ, কিন্তু এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এর মধ্যে আসলে বড় ধরনের পার্থক্য আছে। প্রথমেই বলেছিলেন যে একদম সাধারণ মানুষ যেন বুঝতে পারে এরকম। তো খুব সাধারণ উদাহরণ দিয়ে যদি বলা হয় যে সাপ যেটা, সাপের যে বিষক্রিয়াটা হচ্ছে সেটা কিন্তু তার ভেনম গ্ল্যান্ড আছে, ভেনম গ্ল্যান্ড থেকে সে বিষ পুশ করছে শরীরের ভেতরে এবং একজন মানুষের মধ্যে বিষক্রিয়া হচ্ছে, অর্থাৎ সে বিষ ধারণ করছে। কিন্তু বিষাক্ত যেটা, সেটা হলো যে আমি যদি কোনো একটা ফল খাই সেটা বিষাক্ত হতে পারে, কিংবা ধরুন আমাদের দেশে রেড নেকড কিলব্যাক যেটাকে আমরা বলি, তার এখানে ঘাড়ের অংশটাতে কিছু পয়জন থাকে, সেটাকে আমরা বলতে পারি যে বিষাক্ত। তো বিষধর মানে বুঝতেই পারছেন যে বিষ ধারণ করছে, এবং বিষাক্ত হলো যেটাকে আমরা ছুলে বা কিছু করলে বিষক্রিয়া হচ্ছে। হ্যাঁ, একটা পার্থক্য। সাপেরটা কি তাহলে হচ্ছে কাইন্ড অফ সিরিঞ্জের মতো, যে দাঁত দিয়ে যদি পুশ করা হয় তখন ভেনম গ্ল্যান্ড থেকে হচ্ছে মানে ভেনমটা এসে হচ্ছে বের হয়ে এখানে আসলে মেকানিজমটা এরকম যে সাপের দুপাশে দুটো ভেনম গ্ল্যান্ড থাকে, যেটাকে আমরা বাংলাতে বলি বিষথলি। বিষথলির সাথে বিষনালীর মাধ্যমে দাঁতের সাথে আপনার যে ফ্যাং বা বিষ দাঁত যেটাকে বলি আমরা, এই ফ্যাংয়ের সাথে বিষনালীটা যুক্ত থাকে। এবং সাপের দাঁতও আসলে বেশ কয়েক রকমের হয়, যেমন আমরা যে গোখরা সাপগুলোর কথা বলি, আমরা যে ভাইপার গুলোর কথা বলছি, এদের দাঁতের মাঝখানে একটা ফাঁকা থাকে, পাইপের মতো ফাঁকা থাকে, সিরিঞ্জের মতো যেমন ফাঁকা থাকে সেরকম। অন্যদিকে যেমন ঢোড়া সাপ, বা ধরেন যে আমরা মাইল্ডলি ভেনোমাস যে সাপগুলোকে বলছি, মাইল্ডলি ভেনোমাস সাপগুলোর দাঁতের ভেতরের ঠিক ক্যানেলটা পুরোপুরি ফাঁকা নয়, মানে সেখান থেকে খুব সহজে বিষ বেরিয়ে আসতে পারে এমন নয়, যে কারণে বিষধর সাপ যখনই বাইট করে খুব দ্রুত বিষ চলে আসে। কিন্তু এটা একটা ব্যাপার, ভেনম গ্ল্যান্ড, বিষনালী, দাঁত হয়ে সেটা আমার শরীরে প্রবেশ করছে। তাহলে কি মানে এরকম দাঁতের কামড়, মানে সাপ যেখানে কাটলো ওই কামড়ের দাগ দেখে কি এটা আইডেন্টিফাই করা পসিবল যে এটা কি একটা বিষধর সাপে কামড় দিল নাকি দিল না? এটা অধিকাংশ ক্ষেত্রে সম্ভব। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় দেখা যায় যে দুটো দাঁতের দাগ বসে, সাধারণত দুটো দাঁতের দাগ বসে। কারণ সাপের দাঁতগুলো এমন থাকে, ধরুন যে আমি উদাহরণ হিসেবে বলছি যে একটা ঢোড়া সাপ, ঢোড়া সাপের দাঁতগুলো আপনার অনেকটা পেছনে বাঁকা বাঁকা থাকে এবং প্রতিটা দাঁতই প্রায় সমান। হ্যাঁ, এটাকে ম্যান্ডিবুলার টিথ বলছি আমরা, সবই সমান। তো সে যখন বাইট করছে অনেকগুলো দাঁত একসাথে বসছে। আচ্ছা, দুই সারি দাঁত বসছে, তার বেশিও বসতে পারে। কিন্তু যখন ভেনোমাস একটা স্নেক করছে, অন্য দাঁতের তুলনায় আপনার ফ্যাংটা অনেক বড় থাকে। আচ্ছা, যে কারণে শুধু ফ্যাংয়ের দাগটাই বসে যায়। এটা একটা ব্যাপার। তো সে কারণে আমরা আসলে দুটো দাগ অনেক সময় পেয়ে থাকি। কিন্তু অনেক সময় এমন হয় যে সাপের বিষ দাঁতও কিন্তু নিয়মিত চেঞ্জ হয়। আচ্ছা, কিংবা কোথাও শিকার করতে যে হয়তো একটা বিষ দাঁত তার বের হয়ে গেছে, উপড়ে গেছে, তখন সে একটা দাঁত দিয়েও কিন্তু বিষ ইনজেক্ট করতে পারে। এটা সম্ভব এবং এটা দেখেছি। আবার হতে পারে যে ধরুন বিষধর সাপটা একই জায়গায় পরপর দুবার বাইট করেছে, তখন কিন্তু আপনার সংখ্যাটা দুটো থাকছে না। তো সব সময় ঠিক বিষধর মানে বাইট মার্ক দেখে আইডেন্টিফাই করা যাবে না সাপটা বিষধর কি নির্বিষ, তবে অধিকাংশ ক্ষেত্রে করা যায়। তার মানে হচ্ছে এক কথায় আসলে বলে দেওয়া সম্ভব না, তবে ইন জেনারেল হচ্ছে যে যদি দুটো দাঁত দিয়ে কামড় দিলে আমরা ম্যাক্সিমাম টাইমে ধরে নিতে পারি যেটা আসলে বিষধর সাপ ছিল। ঠিক তাই, হ্যাঁ। তার মানে এখানে হচ্ছে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে, যারা এই জিনিসগুলো জানে তারা হয়তো দাগ দেখে যতটা না বুঝতে পারবে, সাধারণ মানুষের পক্ষে এতটা সহজ না। হ্যাঁ। আর ভাই, ওই যে একটু আগে বেদেদের কথা বলছিলেন, যারা মোস্টলি ওই সাপ দিয়ে বিভিন্ন রকম খেলা দেখায়,
তো এই যে খেলা দেখানোর যে ব্যাপারগুলো, তখন দেখা যায় যে হয়তো সাপের সামনে একটা বিন বাজায়, সাপকে এরকম বিভিন্ন ভাবে নাচানোর চেষ্টা করে, এন্টারটেইনমেন্টের জন্য হচ্ছে মানুষের সামনে যে জিনিসগুলো দেখানো হয়। সো ওইখানে আসলে হচ্ছে এটা মানে করা হয় কিভাবে? কারণ ওই সাপের যদি বিষ দাঁত থাকে, ও যদি কামড় দেয়, তাহলে তো ওইখানেও একটা বিপদ ঘটে যেতে পারে। দেখুন, সাপ খেলাটা আসলে দীর্ঘদিনের একটা চর্চা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বা ভারত উপমহাদেশে এটাকে ঐতিহ্য হিসেবেও বিবেচিত হয়। এখন পর্যন্ত আমাদের বিশেষ দিবসগুলোতে সাপ খেলার আয়োজন কিন্তু হয় আমাদের দেশে। কিন্তু আমরা যদি প্রাণী কল্যাণের দৃষ্টিকোণ থেকে বলি বা শুধুমাত্র যদি মানবিকতার দৃষ্টিকোণ থেকে বলি, এর পেছনে কিন্তু খুব মর্মান্তিক কিছু গল্প আছে। কেমন? যেমন একজন সাপুড়ে যখন সাপুড়ে বলতে যারা সাপ ধরে, যারা সাপ ধরে তারা সাপ ধরে নিয়ে যে প্রথমে সাপটাকে বন্দি করছে, বন্দি করে তাকে হয়তো খাবার না দিয়ে, পানি না দিয়ে তাকে স্ট্রেসের মধ্যে রাখছে। এটা প্রাণীর জন্য একটা কষ্টকর। এবং তাকে যখন খেলা দেখানোর উপযোগী করতে হয়, তখন তারা যেটা করে যে বিষ দাঁতগুলো শক্ত কোনো লাঠি বা আপনার ছুরির সাহায্যে চাপ দিয়ে ভেঙে ফেলে, অনেকটা উপড়ে ফেলে। তো এটাও তাদের জন্য কষ্টকর এবং তারপরও আসলে ঝুঁকিটা কমে না। হতে পারে যে ওদের দাঁত তো আবার নিয়মিত গজায়, যে কারণে ওরা অনেক সময় ভেনম গ্ল্যান্ডটাই কেটে ফেলে। এই কাটাকাটি করতে যে ব্লেড দিয়ে ওরা চিরে ফেলে উপরের অংশটা, চিরে ওখান থেকে তারা ভেনম গ্ল্যান্ড বের করে ফেলে। তো যেটা হয়, এদের মুখে প্রচন্ড ব্যথা থাকে, এরা আসলে কোনো খাবার খেতে পারে না। আলটিমেটলি এরা আসলে সবাই মারা যায়, শিকার করতে পারে না, মারা যায়। হ্যাঁ, এরকম ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হলো যে ওরা যখন মানে ওরা বলতে বোঝাচ্ছে আমাদের সাপুড়েরা যখন সাপের খেলা দেখায়, দেখবেন যে খুব বেশি করে হাঁটু নাড়াতে থাকে, হয়তো খেয়াল করে দেখবেন। তার কারণটা হলো যে খেলা দেখানোর সময় ব্যবহারই করা হয় গোখরা জাতীয় সাপ, যেন তারা ফনা তুলে থাকে। এটা বেশ দৃষ্টি আকর্ষণ করে মানুষের। এবং ওরা ফনা তুলে এজন্যই থাকে যে ওরা আসলে থ্রেট ফিল করছে, স্ট্রেসে পড়ে যায়, তখনই তারা ফনাটা উঁচু করে থাকে। কিন্তু তো একটা প্রাণীকে নিয়মিত স্ট্রেসের মধ্যে রাখা হচ্ছে, এটাও একটা মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু চিন্তা করতে পারি। যেহেতু সাপের সাথে আমাদের সখ্যতা নেই বা সাপের অনুভূতির জায়গা থেকে আমরা বুঝতে চাই না বা ভাবার মতো সুযোগটা আসলে এই সমাজ আমাদেরকে করে দেয়নি। মানে সকাল থেকেই যেভাবে এসেছে, তো সেখান থেকে আমরা এইভাবে ভাবছি না, কিন্তু এটা ভাবার মতো একটা জায়গা। মানে এটাকে আমরা একটা খেলা হিসেবে দেখলেও তার জন্য আসলে খেলা না। এটা একটা আমাদের জন্য খেলা হতে পারে, কিন্তু এটা প্রাণীর জন্য আসলে জীবন মরণের ব্যাপার। আচ্ছা, সাপ আসলে মানে কি খায়? যেমন ধরেন আমরা হচ্ছে প্রবাদেও আমরা যেটা জেনে এসেছি যে দুধ কলা দিয়ে কাল সাপ পোষে। আবার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা হচ্ছে, আমি যতদূর জানি যে মনসা দেবীর পূজার জন্য যে ভোগ দেয় সেখানে হচ্ছে দুধ কলা কিন্তু থাকে। আমার জানাই ভুল থাকতে পারে, বাট যতদূর জানি আর কি থাকে। তো সাপের সাথে যে এই যে দুধ কলার যে সম্পর্কটা বা যে জিনিসটা অ্যাসোসিয়েট করা হয়, এটা আসলে কতটুকু সত্যি? সাপের প্রধান খাবার মূলত ইঁদুর জাতীয় প্রাণীগুলো, রোডেন্ট। এর মধ্যে ধরুন ওরা চিকা খায়, ওরা মূলত ইঁদুর খায়। আমাদের দেশে তো অনেক রকমের ইঁদুর আছে, ওদের প্রধান খাবার ইঁদুর। এর বাইরে ছোট ছোট গার্ডেন লিজার্ড, বাইরে ছোট ছোট প্রাণীগুলো থাকে, পাখি খায়, কখনো কখনো ডিম খায়। কিছু সাপের অন্যতম খাবারই ডিম বা প্রধান খাবারই ডিম, এমনও আছে। এই খাবারগুলো কিছু সাপ মাছ খায়, অধিকাংশ মানে মাছই তাদের প্রধান খাবার। তো অর্থাৎ এরা সবাই আসলে মাংসাশী। মজার ব্যাপার হলো যে আমাদের দেশে দুধ খায়, সাপ দুধ খাচ্ছে, এই যে কথাটা প্রচলিত, সাপ আসলে কোনোভাবেই দুধ খায় না। কিন্তু এই গল্পটাকে প্রতিষ্ঠা করার পেছনে ওই যে আমাদের সাপুড়েদের কথা বললাম, সেখানেও তাদের একটা ভূমিকা আছে। সেটাই এরকম যে সাপকে যদি আসলে দীর্ঘ সময় না খাইয়ে রাখা হয় বা পানি না দেয়া হয়, সাপ তো তৃষ্ণার্ত হয়ে যায়। তো তৃষ্ণার্ত একটা সাপের সামনে আসলে দুধ কেন, কোকাকোলা দিলে সে কোকাকোলাও খাবে, বা অন্য যে কোনো সফট ড্রিঙ্কস দিলেও খাবে। মানে ব্যাপারটা হলো তার সামনে পানীয় কিছু দিলেই সে খাবে, সেটা দুধ হোক বা অন্য কিছু। তো এই আর কি। কিন্তু সে দুধ হজম করতে পারে না এবং সে দুধ মূলত তার খাবারও নয়। তার মানে ন্যাচারালি ও আসলে হচ্ছে দুধ খায় না, দুধ খাবে না। না, দুধ খাবে না। তাহলে দুধ কলা দিয়ে কালসাপ পোষার ব্যাপারটা আসলে মানুষের একটা ন্যারেটিভ। হ্যাঁ, ঠিক তাই। আর এমনিতে সাপ কি ভাই পোকামাকড় খায় কখনো?
কিছু সাপ পোকামাকড় খায়। আচ্ছা। যেমন ধরুন আমরা যে ভাইন স্নেক, বাংলাতে বলা হয় আপনার লাউডগা সাপ, তারপরে এরকম কিছু কিছু সাপ পোকামাকড়ও খেয়ে থাকে। বা ধরুন আমাদের মাটিতে থাকে স্যান্ড বোয়া, যেটাকে বাংলাতে বলে বালুবোড়া সাপ, ও ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকে। কিংবা আমরা একদম কেঁচোর মতো দেখতে একটা সাপ আছে আপনার, বাংলাতে পুয়ে সাপ বলে বা এরকম কিছু, ব্লাইন্ড স্নেক। তো ব্লাইন্ড স্নেকও আসলে ওর প্রধান খাবার, অন্যতম খাবার হলো, যেহেতু ছোট মুখ, দেখতে সহজে খুঁজেই পাওয়া যায় না আসলে, আমাদেরকে দেখতে হয় মাইক্রোস্কোপের নিচে। তো ওরা খায় আপনার, পিঁপড়া খায়, পিঁপড়ার ডিম খায়, উই পোকার ডিম খায়, পোকামাকড় খায় এরা। ও, খাওয়ার কথা বলতে একটা জিনিস মনে পড়লো, দুমুখো সাপ বলে কি আসলে কিছু আছে? দুমুখো সাপের যে গল্পটা, দুমুখো সাপের গল্পটা আমাদের দেশে মূলত দুটো সাপকে নিয়ে প্রচলিত। আচ্ছা। যেটার কথা বললাম যে একটু আগে, ব্লাইন্ড স্নেক। হ্যাঁ। ব্লাইন্ড স্নেকের আসলে একে তো সাপগুলো ছোট হয়, আমাদের দেশে যে ব্লাইন্ড স্নেক গুলো পাওয়া যায়, তিন প্রজাতির ব্লাইন্ড স্নেক পাওয়া যায়, ডায়ার্ড ব্লাইন্ড স্নেক, কমন ব্লাইন্ড স্নেক, এবং সম্প্রতি আমরা একটা পেয়েছি সিলিন্ডার ব্লাইন্ড স্নেক। তো এই সাপগুলো আপনার এত ছোট এবং দেখতে এমন যে মুখ এবং লেজ আলাদা করা যায় না, এবং লেজের অংশটা খুব ছোট, খুবই ছোট। সরি, আমি মনে হয় খুব টেকনিক্যাল দিকে চলে যাচ্ছে কিনা আমি জানি না। অ্যানাল শিল্ড থেকে একদম আপনার লেজের মাথা পর্যন্ত খুব ছোট্ট একটা অংশ, যে কারণে সাধারণ মানুষ আসলে আলাদা করতে পারে না কোনটা মাথা কোনটা লেজ। এখান থেকে তারা এটাকে দুমুখো সাপ বলে। আমাদের দেশে আরেকটা সাপ আছে, ব্যান্ডেড ক্রেট বলা হয়, যে সাপটার সাথে মানুষের কনফ্লিক্ট বা যার কামড়ে আসলে মানুষ মারা যায় না। মারা যায় না বলতে সে বিষধর সাপ, কিন্তু সে আসলে এতই শান্তশিষ্ট, মানুষকে বাইট করার রেকর্ড খুব কম, আচ্ছা, বা খুঁজেই পাওয়া যায় না। তো এই ব্যান্ডেড ক্রেট, যেটাকে আমরা বাংলাতে বলি শঙ্খিনী সাপ, এই শঙ্খিনী সাপেরও লেজের অংশটা ভোঁতা, অনেকটা শেষ হয়ে গেছে হঠাৎ করে। তো মাথা এবং লেজের মধ্যে তারা আসলে সাধারণ মানুষ দূর থেকে আলাদা করতে পারে না। তারা এটাকেও বলে দুমুখো সাপ। বাস্তবে সাপের তো আসলে দুটো মুখ নয়, একটা মুখই থাকা সম্ভব। আচ্ছা, তার মানে ওই সাপগুলো থেকে হচ্ছে দুমুখো সাপের আইডিয়াটা মানুষের মাথায় এসেছে। ঠিক তাই, হ্যাঁ। বাট আসলে এরকম অ্যাকচুয়ালি দুই মাথাওয়ালা কোনো এরকম সাপ নেই। ভাইয়া, এই সাপের কামড় দেওয়ার ফলে মানে যে ক্ষতটা হয় বা সাপের বিষ ঢোকার ফলে যে ক্ষতিগুলো হয়, সো এখানে চিকিৎসা নেওয়া তো অবশ্যই দরকার। সেটা ইভেন হচ্ছে যদি নর্মাল সাপে কামড় দেয় তাহলে তো একটা ক্ষত তো হচ্ছে, সেখানেও চিকিৎসা নেওয়া দরকার। তো আমরা এটা নিয়ে হচ্ছে অনেক সময় মানে অনেক মিথ আমাদের মাথায় কাজ করে, যেমন হচ্ছে যে সাপে কাটলে ওই যে এটাও আবার নাটক সিনেমার রেফারেন্স দিতে হয়, দেখা যায় যে যেখানে সাপে কাটলো ওখানে হচ্ছে একজন মানুষ এসে মুখ দিয়ে হচ্ছে রক্ত বের করে ফেললো বা বিষ বের করে ফেললো। এইভাবে কি আসলে মানে বিষ নামানো সম্ভব বা বিষ থেকে দূর করা সম্ভব, নাকি এটা আরো কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে? নিঃসন্দেহে ক্ষতির কারণ হতে পারে। সাপে কাটলে আসলে আমরা যেটা বলি, সেটা বিষধর সাপ হোক বা নির্বিষ সাপ হোক, আমরা বলি যে ডক্টরের কাছে যান, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে। কারণ এমনও হয় যে সাপে কেটেছে আসলে একটা নির্বিষ সাপ, কিন্তু তিনি ভয় পাচ্ছেন, সেখান থেকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা আসলে ডাক্তারের কাছে যাওয়াটা গুরুত্বপূর্ণ, তার নিশ্চিত হওয়াটা গুরুত্বপূর্ণ, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যদি সত্যিকার অর্থে তার বিষধর সাপে কাটে, এবং বিষধর সাপ যদি কামড়ায়, বাইট করে, সেক্ষেত্রে আবার দুটো ব্যাপার হতে পারে। অনেক ক্ষেত্রে সে যথেষ্ট পরিমাণ বিষ ঢালার সুযোগ পায়নি, যেটাকে আমরা ফলস বাইট বলতে পারি, বা ড্রাই বাইট বলা হয় অনেক সময়, যে বাইট মার্ক আছে কিন্তু তার ভিতরে বিষ নেই, অর্থাৎ সে বিষ ইনজেক্ট করেনি। হ্যাঁ, এটা একটা। আরেকটা হলো যে সত্যিকার অর্থে যদি বাইট হয় এবং সেখানে যদি বিষ প্রবেশ করে, তাহলে আমাদের যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। এবং আমাদের দেশের খুব কমন একটা প্র্যাকটিস হলো যে সাপে কাটার পর যত দ্রুত সম্ভব শক্ত কোনো রশি দিয়ে একদম বেঁধে ফেলা হয়। এই বেঁধে ফেলার কারণে আসলে আমাদের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং অঙ্গহানি হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় সাপটা নির্বিষ, কিন্তু শক্ত করে বাঁধার কারণে অঙ্গহানি হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য ডাক্তাররা বলেন যে যদি কখনো বাঁধতে হয়, তাহলে বাঁধা বলতে এমন যে অঙ্গটা যেন না নড়ে, খুব তার মধ্যে দিয়ে একটা আঙুল প্রবেশ করবে এরকম। হ্যাঁ, কিন্তু রাসেলস ভাইপার বা এই সাপগুলোর ক্ষেত্রে আমরা বলার চেষ্টা করি যে আপনাদের কিছু করতে হবে না, যত দ্রুত সম্ভব আপনারা হাসপাতালে চলে আসেন, এটাই সবচেয়ে ভালো। আচ্ছা, তার মানে হচ্ছে মানে ধরা যাক যদি আমার হাতে সাপে কাটে, তাহলে আমি হচ্ছে এমন ব্যবস্থা করবো যে আমার হাতটা যাতে নড়াচড়া না করে, মুভমেন্ট যাতে না হয়। হ্যাঁ,
বাট এমন ভাবে বাঁধার দরকার নেই যে একেবারে কমপ্লিটলি আমার ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, আমার এইখানে টিস্যুগুলোতে কোনো অক্সিজেন আসবে না, এটা করা যাবে না। এটা করা যাবে না অবশ্যই। হ্যাঁ, এরকম কি আর কোনো কিছু আছে যে এগুলো একদমই করাই যাবে না আর এই জিনিসগুলো দ্রুত করতে হবে, যেমন হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া? যেমন সাপে কাটার পরে অনেকেই মরিচ খাওয়ায়। আচ্ছা আচ্ছা, এটা একটা অপচিকিৎসা বা বলা যেতে পারে অপব্যবস্থাপনা আমাদের দেশে। আমাদের দেশে বা WHO এর যে স্নেক বাইট ম্যানেজমেন্টের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আসলে এই মরিচ খাওয়ানো বা এগুলো আসলে কোনো কার্যকর নয়। হ্যাঁ, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায় না। তো মরিচ খাওয়ানো, পানি পড়া খাওয়ানো এবং দুধ খাওয়ানো, এই কাজগুলো আসলে করানো যাবে না। খাওয়ানোর ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হলো যে যেখানে আসলে সাপে কাটে সেখানে কাটাছেঁড়া করার মতো ব্যাপার ঘটে। অনেক সময় দেখা যায় যে কাটাছেঁড়া এই জায়গা থেকে আসলে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, ইনফেকশন হয়ে যায়। তো এটার জন্য আসলে কাটাছেঁড়া করারও কোনো দরকার নেই। অনেক সময় খুব চাপাচাপি করা যাবে না, পানি সাবান কোনো কিছু এরকম যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে, এটা ইম্পর্টেন্ট। আমি যদি ধরুন যে 15 মিনিট ধরে ধোয়াধুয়ি করতে যেয়ে যদি সময় ক্ষেপণ করে ফেলি, সেটা আমার জন্য আসলে ক্ষতিকর। তো এটাই আর কি, যে কাটাছেঁড়া করা যাবে না, কোনো কিছু খাওয়ানো যাবে না তাকে, এবং বলা হয় যে রোগীকে আসলে না ঘুমোতে দেয়া, তার সাথে কথা বলতে থাকা। এবং আমরা আসলে এই যে আমাদের দেশে জনসংখ্যা বেশি, এখানে গাড়ির চাপ অনেক বেশি, জ্যাম হয়, এরকম একটা শহরের জন্য বা এরকম জায়গাগুলোর জন্য আমরা আসলে সাজেস্ট করি যে যদি সম্ভব হয় তারা বাইকে করে, মূলত বলা হয় যে মোটর যানে করে নিয়ে যাওয়া যত দ্রুত সম্ভব, তাকে না হাঁটানো রোগীকে, এবং যদি সম্ভব হয় ব্লাড সার্কুলেশন বেশি হবে। বাইকে একজন চালাবেন, রোগী মাঝখানে থাকবেন, আর একজন পেছনে তাকে ধরে থাকবেন। যত দ্রুত সম্ভব বাইকে করে হাসপাতালে নিয়ে যেতে হবে, এটা বলা হয়ে থাকে। না ঘুমাতে দেওয়ার ব্যাপারটা কেন? না ঘুমোতে দেওয়ার ব্যাপারটা আসলে ডক্টররা বলে থাকেন, এটার সঠিক ব্যাখ্যা আমার কাছে জানা নেই যে কেন বলা আনকনশিয়াস হতে দেওয়া যাবে না। যাবে না, হ্যাঁ, অজ্ঞান যেন না হয়ে যায়। এখানে একটা ব্যাপার আছে যে আপনার আমাদের দেশের অধিকাংশ যে সাপের কামড় বা সাপের বাইট, এটা হয় মূলত নিউরোটক্সিন। আচ্ছা, বিষের ধরন থাকে নিউরোটক্সিন। এলাপিডি ফ্যামিলির সাপ, হ্যাঁ, যেমন গোখরা, কেউটে, এদের কথা বলছিলাম আর কি। তো এদের ক্ষেত্রে যেটা হয় যে বেশ কিছু, মানে এটাকে স্নায়ুঘাতী বিষ বা নিউরোটক্সিন বলা হয়ে থাকে। এই নিউরোটক্সিনের কারণে বেশ কিছু কমন সিমটম আসলে রোগীর মধ্যে দেখা দেয়, যেমন চোখ পড়ে আসতে থাকে, তারপরে খুব ঘুম ঘুম পেতে থাকে, কথা জড়িয়ে আসে, হ্যাঁ, এরকম বেশ কিছু লক্ষণ তাদের মধ্যে দেখা দিতে থাকে। তো যে কারণে একজন রোগীকে যদি আসলে ধরে না রাখা হয় বাইকের পেছন থেকে, তিনি যে কোনো সময় পড়ে যেতে পারেন, বা তিনি নিজেও যদি ড্রাইভ করতে চান তাহলে যে কোনো সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কারণ তিনি যখন তাকে বাইট করেছে তখন তিনি কনফিডেন্ট, আমি যেতে পারছি, কিন্তু কিছুক্ষণ পর তো তার শরীর আর স্বাভাবিক থাকে না। তো তখন তাকে হচ্ছে যত দ্রুত সম্ভব সাহায্য করে তার সাথে একজন মানুষ থাকাটা খুব জরুরি। তো যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় বা ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন হচ্ছে মানে আসলে সাপে কাটলে চিকিৎসাটা আসলে কি? এই যে অ্যান্টিভেনম যে সিরামগুলো আমরা বলি বা যেগুলোর নাম শুনে থাকি, তো মানে এগুলোই কি একমাত্র চিকিৎসা? এগুলো কি কমন একটা কিছু, নাকি আবার প্রত্যেক সাপের ধরন অনুযায়ী এটা আবার আলাদাও হতে পারে? না, আমাদের দেশে সাপের চিকিৎসাটা আসলে শুধুমাত্র অ্যান্টিভেনম তা কিন্তু নয়। আচ্ছা, এর সাথে আরো নানাবিধ ওষুধ লাগতে পারে, আইসিইউ সাপোর্ট লাগতে পারে, আরো অনেক কিছু হতে পারে। কিন্তু আপনার প্রশ্নটা যেটা ছিল যে সব সাপের ক্ষেত্রে একই ধরনের চিকিৎসা কিনা, সেটা নয়, সেটা কখনোই হবে না। কিন্তু অ্যান্টিভেনম যেটা আমরা ব্যবহার করি আমাদের দেশে, সেটা পলি অ্যান্টিভেনম বলা হয়। সেটা একাধিক সাপের ক্ষেত্রে একই অ্যান্টিভেনম আমরা ব্যবহার করে থাকি। তো সেটা আসলে গোখরা কামড় দিলেও, সেটা কেউটে কামড় দিলেও, কিংবা ধরুন সেটা যদি রাসেলস ভাইপার বা এই জাতীয় সাপে কামড়ায়, সেক্ষেত্রে আমরা একই ধরনের চিকিৎসা দিয়ে থাকি। আচ্ছা, তার মানে এটা আসলে সিচুয়েশনাল, জি, যে রোগীর অবস্থা বুঝে ডক্টর ডিসাইড করবেন যে তাকে হচ্ছে কতটুকু কি চিকিৎসা দিতে হবে বা অন্য কোনো সাপোর্ট লাগবে কিনা। এবং এখানে তো আসলে অনেক ভুলভাল ধারণা মানুষের মধ্যে আছে। যেমন মাত্র কয়েকদিন আগে, হয়তো বা 2 সপ্তাহ আগে হবে, একজনের সাথে কথা হলো, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমার এক জুনিয়র। তো তার মাকে সাপে কাটার পর
দ্রুত নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ে যাওয়ার পর প্রথম তারা যেখানে গেছেন সেখানে তারা গল্পটা এরকম যে তারা যেখানে গেছেন সেখানে অ্যান্টিভেনম ছিল না বা চিকিৎসা পাননি। যাওয়ার পথে তারা একটা ফার্মেসিতে গেছেন। তারা গেছেন আরকি। যাওয়ার পর ফার্মেসিতে যে লোক ছিল সে অ্যান্টিভেনম মাসলে পুশ করে দিয়েছে। কিন্তু অ্যান্টিভেনম আসলে স্যালাইনের সাথে খুব স্বল্প মাত্রায় ডাক্তারের পরামর্শক্রমে পর্যবেক্ষণে রেখে ব্যবহার করা হয়। সেটা সরাসরি পুশ করে দিয়েছে। তো ভদ্রমহিলাকে আসলে নির্বিষ-সাপে কেটেছে, কিন্তু এই অ্যান্টিভেনম পুশ করার জন্য তাকে আবার পরবর্তী সিএমএইচে যাওয়া লেগেছে। ডাক্তাররা দীর্ঘ সময় রেখে তার চিকিৎসা করাতে হয়েছে তাকে। তো এগুলো গুরুত্বপূর্ণ। আমরা আসলে সাপের বাইট সম্পর্কে আমাদেরকে জানতে হবে, চিকিৎসা সম্পর্কে জানতে হবে, যেন আমরা হাসপাতালে যেতে পারি যথাসময়ে। নিজেরা এখানে কিছু করা যাবে না, করার সুযোগ নেই। রিসেন্ট যে হট টপিকটা ভাইয়া, যে রাসেলস ভাইপারের কথা যে বললেন, এইটা নিয়ে আসলে এখন এত আলোচনা হচ্ছে কেন? আগে বা 2-1 বছর আগে কিংবা গত বছরও হালকা শুনেছি, কিন্তু তার আগে কিন্তু এটা নিয়ে এত বেশি আলোচনা হয়নি। তো রিসেন্ট এটা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? দেখুন, এই বছরে রাসেলস ভাইপার, এই বছর বলছি কেন, আমরা আসলে এটা সিজন হিসেবে চিন্তা করি। আচ্ছা। যে সাপ কোন সময়টাতে আসলে অ্যাক্টিভ থাকে সবচেয়ে বেশি। বর্ষাকালটা খুব যদি সহজে বলা যায়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, এই সময়টাতে আসলে সাপ অ্যাক্টিভ থাকে। সেই সময় খাবার গ্রহণ করে, সেই সময় ব্রিড করে। তো এই সময়টাতে সাপের আনাগোনা অনেক বেশি থাকে। সোজা সাপের ব্যাপার। তো প্রতি বছরই আসলে রাসেলস ভাইপারকে এই সময় আমরা দেখে থাকি সাধারণত। কিন্তু এবছর যেটা হয়েছে, এবছরের শুরুতে মানে রাসেলস ভাইপার যখন থেকে অ্যাক্টিভ হয়েছে, মানুষের সাথে কনফ্লিক্ট হচ্ছে দু একটা করে, তখন থেকেই মিডিয়াতে আসলে এটা অনেক বেশি করে এসেছে। কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে মিডিয়া আসলে ভুল তথ্য প্রচার করছে। সেটা মিডিয়া এবং মিডিয়ার পরবর্তীতে সোশ্যাল মিডিয়া, দুটোতেই দেখা গেছে যে অনেক ভুলভাল তথ্যের ছড়াছড়ি। যেমন দেখুন যে আমরা অনেক স্বনামধন্য গণমাধ্যমের ক্যাপশন এমন দেখেছি, ঢাকার দিকে ধেয়ে আসছে রাসেলস ভাইপার। তারপরে হলো আপনার কিলিং মেশিন ঢাকার কাছাকাছি। এই ধরনের ক্যাপশনগুলো, এই ধরনের শিরোনামগুলো মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করেছে। সাপ নিয়ে এত বেশি চর্চা হওয়ার কারণ আমার কাছে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে এটা নিয়ে ভুলভাল তথ্যের ছড়াছড়ি, এটা একমাত্র কারণ বা অন্যতম প্রধান কারণ বলা যেতে পারে। আর সত্যিকার অর্থেও রাসেলস ভাইপারের সাথে মানুষের সংঘাত বাড়ছে কিছু কিছু জায়গায়। সেটা এমন নয় যে মানিকগঞ্জে আমরা দেখাচ্ছি যে মানিকগঞ্জে রাসেলস ভাইপার আছে, তার মানে এই নয় যে মানিকগঞ্জ সদরের যে আছে তার সাথে রাসেলস ভাইপারের সংঘাত হচ্ছে। যারা চর অঞ্চলে আছে, যারা ফরিদপুরের চর অঞ্চলে আছে, চর ভদ্রাসন, হরিরামপুর, ভগবানপুর বা এই জায়গাগুলোতে চরের মানুষদের সাথে বা নদীর পার্শ্ববর্তী ফসলের মাঠে যারা কাজ করছেন কৃষক, তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে। কিন্তু মিডিয়াতে যেভাবে ছড়ানো হচ্ছে, যেমন একটু আগে যেটা বলছিলাম যে ঢাকার দিকে ধেয়ে আসছে রাসেলস ভাইপার। ঢাকা বলতে আমরা কি বুঝি? দোহার, মানিকগঞ্জ, এই জায়গাগুলো। তো এখানে তো আরো 3-4 বছর আগ থেকে রাসেলস ভাইপার আমরা দেখছি, আরো বহু আগ থেকে আমরা এখানে তাদেরকে ব্রিড করতে দেখছি। তো নতুন করে এটা কি? নতুন করে কিছু নয়। এটা সত্যি যে রাসেলস ভাইপার কিছু কিছু জায়গায় পপুলেশনের বৃদ্ধি আমরা আসলেই দেখতে পাচ্ছি, এবং সেই জায়গাগুলোতে সচেতন হওয়ার দরকার আছে, প্রচারণার দরকার আছে। কিন্তু এই একদম যে গণহারে যে ভয়টা দেখানো হচ্ছে, এটার এখনো সময় এসেছে বা এটার এখনো যে একটা সুযোগ তৈরি হয়েছে তা কিন্তু নয় আসলে। আমি যেমন যে জিনিসগুলো দেখেছি সেখান থেকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে পারি, হয়তো অনেক দর্শকেরও এই প্রশ্নগুলো থাকতে পারে। যেমন আমি একটা পোস্টের মধ্যে দেখেছি যে অন্য সাপের চেয়ে এই সাপ হচ্ছে ভয়ানক হিংস্র, মানুষ দেখলে সে হচ্ছে তেড়ে এসে কামড় দেয়। এটা কি সত্যি কিনা? আচ্ছা, তেড়ে এসে কামড় দেয়, প্রথমত কোনো সাপই আসলে তেড়ে এসে কামড় দেয় না, এটা হলো প্রথম কথা। তেড়ে আসা বলতে কি বুঝি? গরু তেড়ে আসছে আমার দিকে, অর্থাৎ সে শিং নিয়ে আমার দিকে ছুটে আসছে, এরকম একটা চিত্রকল্প আমরা চোখের সামনে আমাদের ভেসে ওঠে। সাপের ক্ষেত্রে কি ঠিক তাই হয়? সাপের একটা রেঞ্জের মধ্যে যদি কোনো মানুষ বা কোনো প্রাণী চলে আসে, তাহলে সেই মানুষ বা প্রাণীটাকে সে থ্রেট মনে করতে পারে। তখন সে
ডিফেন্সের কারণে, তার ডিফেন্স মেকানিজম থেকে সে আসলে বাইট করতে পারে, এটা সম্ভব। কিন্তু সে আসলে একজন মানুষের পিছনে পিছন 10 মাইল ছুটে চলে গেল বা 10 কদম চলে গেল, এটাও আমরা আসলে কখনো দেখি না। তো এই কথার আসলে কোনো ভিত্তি নেই যে তাড়া করে এসে রাসেলস ভাইপার কামড়ায়। এটা সত্য, রাসেলস ভাইপার খুব ফাস্ট বাইট করে, যে এত দ্রুত বাইট করে যে অনেক সময় বোঝা যায় না। মানে আমরা যখন রেস্কিউ করি বা উদ্ধার করি, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে ধরুন এখানে একটা রাসেলস ভাইপার আছে, তার মাথা এক জায়গায়, লেজটা আর এক জায়গায়, সে এত দ্রুত মুভ করছে, হঠাৎ করে দেখতে পাবো যে তার লেজটা আসলে মাথার জায়গায় চলে গেছে এবং মাথাটা লেজের এখানে, মানে দ্রুত মুভ করছে, এত দ্রুত এত ফাস্ট বাইট করছে, সাই করে বাইট করে ফিরে আসে। তো বাইটটা খুব দ্রুত করে তারা আসলে। সেখান থেকে হয়তো মানুষের আইডিয়া হতে পারে যেটা বোধহয় অনেক বেশি হিংস্র। অনেক বেশি হিংস্র চিন্তা করার পেছনে আসলে ওই যে বেশ কিছু ভীতি আছে মানুষের, বেশ কিছু অপপ্রচার আছে, মানুষের জানার স্বল্পতা আছে। অর্থাৎ যেখানে আসলে মানুষ কম জানে সেখানে ভুলভাল তথ্যের ছড়াছড়িটা আসলে বেশি হয়। আরেকটা জিনিস আমি দেখেছি, এটারও সত্যতা যাচাই করা দরকার, সেটা হচ্ছে যে রাসেলস ভাইপার হচ্ছে ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয় এবং সে খুব দ্রুত বংশ বৃদ্ধি করে, একবারে অনেকগুলো করে বাচ্চা দেয়। এই কারণে এই সাপটা হচ্ছে খুব দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা আছে। আচ্ছা, রাসেলস ভাইপার যে বাচ্চা দেয়, সে বাচ্চার মধ্যে প্রতিটা সাপই আসলে একটা নির্দিষ্ট সংখ্যক বা মোটামুটি একটা রেঞ্জে বাচ্চা দেয়। সেটা গোখরার ক্ষেত্রেও আমরা বলতে পারি, সেটা অন্যান্য সাপের ক্ষেত্রেও আমরা বলতে পারি, রাসেলস ভাইপারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো রাসেলস ভাইপার যে আসলে এত সংখ্যক বাচ্চা দিচ্ছে, হ্যাঁ মানে যদি ডিম দেয় তাহলে ডিম গুইসাপ খেয়ে ফেলে বা অন্যান্য প্রাণীরা খেয়ে ফেলে, কিছু ডিম নষ্ট হয়, এই প্রবণতা থাকে। ঠিক আপনার বাচ্চা দিলে এই সংখ্যাটা হয়তো বা একটু বেশি, এটা সত্যি। কিন্তু সব বাচ্চা, মানে মানুষ যেভাবে চিন্তা করছে যে যদি তার 30টা বাচ্চা হয়, 30টা বাচ্চায় প্রকৃতিতে সার্ভাইভ করবে, থেকে তারা আবার বংশ বৃদ্ধি করবে, এভাবে এটা হয় না। কিছু বাচ্চাকে আসলে শিকারী প্রাণীরা খেয়ে ফেলবে, মানুষের সাথে কনফ্লিক্টে কিছু মারা যাবে, স্বাভাবিক অসুস্থতার কারণে মারা যাবে। যখন কিছু বাচ্চা জন্মগ্রহণের পরে দুর্বল থাকে, তারা সহজ শিকার হয় অন্যান্য প্রাণীর, কখনো নিজে নিজেই মারা যায় দুর্বলতার কারণে বা নানাবিধ কারণে। তার মানে এই না যে একটা রাসেলস ভাইপার 30টা বাচ্চা দিলে 30টা বাচ্চাই টিকে থাকছে। খুব স্বল্প সংখ্যক বাচ্চা হয়তো বা শেষ পর্যন্ত ব্রিডিং, সে পুনরায় ব্রিড করছে, এই সংখ্যাটা খুব কমে, মানে খুব কম থাকে যে কোনো সাপের ক্ষেত্রে, সেটা রাসেলস ভাইপারের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু মানুষের মধ্যে একটা বিশ্বাস আছে এটা। আচ্ছা, তো এটাও তাহলে হচ্ছে বলতে গেলে যে মানে কাইন্ড অফ একটা ভুল ধারণা যে এই সাপ অন্য সাপের তুলনায় অনেক বেশি দ্রুত বংশবৃদ্ধি করে। হ্যাঁ, এটা বলা যায় যে অনেক দ্রুত বংশবৃদ্ধি করছে, এটা মানুষ আসলে ভুল মনে করছে। আর আরেকটা মানে এই জায়গাটা আসলে বলা যায় যে মানুষ বলছে রাসেলস ভাইপারের সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, এটাই প্রথম প্রশ্নটা দাঁড়ায়, যে আসলে কি রাসেলস ভাইপারের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে? বা আমরা বোধহয় সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে 28টা 33টা করে জেলা দিয়ে, জেলাকে ইনক্লুড করে এক একটা ম্যাপ প্রচার হচ্ছে। তো সেই ম্যাপগুলোতে যে জায়গাগুলোকে দেখানো হচ্ছে, একটু আগে আমি হয়তো বলেছি যে পুরো জায়গাটাতে আসলে রাসেলস ভাইপার নেই। কিছু কিছু জোনে রাসেলস ভাইপারকে আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণে, এবং কিছু কিছু জায়গায় হয়তো স্বল্প পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। তো ঢালাও ভাবে এভাবে বলার সুযোগ নেই। এবং সাধারণ দর্শকদের জন্যই যদিও আমাকে প্রথমে বলা হয়েছিল যে টেকনিক্যাল জায়গাগুলো আনা যাবে না, বা খুব কম আনতে হবে যেন সাধারণ মানুষ বুঝতে পারে। বন্যপ্রাণীর ক্ষেত্রে আসলে আমরা 7টা জোনে ভাগ করি বন্যপ্রাণী। তো ধরুন যে কোনো একটা সাপ, আমরা যে কোনো একটা উদাহরণ দিচ্ছি, যে একটা সাপ হয়তো বা আমাদের উত্তরে পাওয়া যায়, আচ্ছা, হ্যাঁ, বা দক্ষিণে পাওয়া যায়। আমরা একটা নির্দিষ্ট এলাকা বলে দিচ্ছি যে সাপটা দক্ষিণের যে কোনো জায়গাতে পাওয়া যেতে পারে। কিন্তু রাসেলস ভাইপার কেন এমন, আমরা আজকে ফরিদপুরে পাওয়া যাচ্ছে, তারপরের দিন মাগুরাতে পাওয়া যাচ্ছে, মানে মাগুরার রেকর্ড নাই, তারপরও আর কি, যে ফরিদপুরে পাওয়া যাচ্ছে, তারপরের দিন রাজবাড়িতে পাওয়া যাচ্ছে, ওইখানে পাওয়া যাচ্ছে, মানে ওখানে যে কোনো জায়গাতেই পাওয়া যেতে পারে, এটা স্বাভাবিক, এটা তো বন্য প্রাণী। সেটাই। আর আরেকটা জিনিস, একটা ন্যারেটিভ যেটা দেখলাম, সেটা হচ্ছে এটাকে খুব বিষধর সাপ, যেমন হচ্ছে কাল সাপ, কিংবা হচ্ছে কি বলা যায় ট্যাটল স্নেক, কিংবা হচ্ছে ব্ল্যাক মাম্বা, এগুলোর সাথে তুলনা করা হচ্ছে, যেটা অনেক বিষধর সাপ। সো এটা একবার কামড় দিলে অ্যান্টিভেনমেও আসলে হয়তো তেমন কাজ হবে না, সো মৃত্যু অনিবার্য, এরকম টাইপের। বাট এটা আসলে কতটুকু সত্যতা, মানে এটা বিষধর সাপের যদি হচ্ছে র্যাঙ্কিং করা হয়, সেখানে কতর দিকে থাকতে পারে?
র্যাঙ্কিং যদি করতে হয় সে আসলে যথেষ্ট পিছিয়ে থাকবে, এবং আমাদের দেশের যদি বিষধর সাপদের করা হয়, তালিকা করা হয়, সেই তালিকাতেও সে 7-এর উপর নিচে, মানে নিচে আসবে না কোনোভাবে। এর উপরে আছে, এর উপরে সি স্নেক আছে আমাদের দেশের অনেক সামুদ্রিক সাপ যেগুলো, এরা সাধারণত তীব্র বিষধর হয়, বিষের মাত্রা অনেক বেশি, কিন্তু মানুষের সাথে কিন্তু আবার কনফ্লিক্টের জায়গায় তারা যথেষ্ট পিছিয়ে, অর্থাৎ মানুষকে তারা সহজে বাইট করে না। আপনি যদি সমুদ্রে যারা জেলে তাদেরকে দেখবেন মাঝে মাঝে সাপ হাতে নিয়ে তারপর তারা ফেলে দিচ্ছে, অর্থাৎ তারা জানে, মানে তারা সাধারণত জানে যে এই সাপের কামড়ে আসলে আমার কামড় খাওয়ার সম্ভাবনা নাই, এই চর্চা তাদের মধ্যে আছে। অর্থাৎ সামুদ্রিক সাপগুলো আসলে মানুষের সাথে কনফ্লিক্ট হয় না, তারা খুব শান্ত স্বভাবের সাপ। আচ্ছা, আর যেগুলো হচ্ছে মোটামুটি লোকালয়ের কাছাকাছি থাকে সেগুলোতে এই সমস্যাটা বেশি হয়। হ্যাঁ, মানুষের সাথে মূল সমস্যাটা তো হয়ই আসলে ফসলের মাঠে, বাসাবাড়ির আশেপাশে, কিংবা বাসার ভেতরে, এরকম জায়গায়। এই জায়গাগুলোতে যে সাপগুলো থাকে, গোখরা থাকে, ক্রেইট থাকে, রাসেলস ভাইপারের সাথে সাধারণত আপনার মাঠে মানুষের সংঘাত হয়। তো এই সাপগুলো আসলে সবাই ইঁদুর খেতে পছন্দ করে, এদের প্রধান খাবার ইঁদুর। তো ইঁদুর কোথায় থাকে? ইঁদুর বসত বাড়ির আশেপাশে থাকে, মানুষের ফসলের জমিতে থাকে, কারণ সে সেখানেই খাবার পায় মূলত। তো ইঁদুরের সাথে সাপের সম্পর্ক আছে। এই জন্য আমরা যদি আমাদের বাসার আশেপাশ ইঁদুর মুক্ত রাখি, যদি পরিচ্ছন্ন রাখি, তাহলে এই সাপের সংঘাত থেকে আমরা আসলে মুক্ত থাকতে পারি। সাপ থেকে বেঁচে থাকার একটা উপায় হচ্ছে আসলে ইঁদুর থেকে বেঁচে থাকা। নিঃসন্দেহে তাই, হ্যাঁ। আর এরকম অন্য কি কোনো প্রিভেন্টিভ মেজার্স আছে যেগুলো দিয়ে হচ্ছে কাইন্ড অফ, ধরা যাক আমি এরকম দেখলাম যে আমার পাশের বাড়িতে এরকম একটা সাপের ঘটনা ঘটেছে, সো আমি চাইলাম যে আমি আসলে কি করতে পারি যে যদি আমি সাপ থেকে দূরে থাকতে চাই বা মুক্ত থাকতে চাই, এরকম কিছু কি করার মতো আছে? এরকম করার মধ্যে আসলে সতর্কতার জন্য বলা যেতে পারে নিজের বাসার আশেপাশে পরিচ্ছন্ন রাখা, আলোকিত রাখা, বাসার রাত্রে ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমানো, তারপরে আপনার ইঁদুর যেন বাসায় না হয় সেটা দেখা, বা ইঁদুরের গর্ত থাকলে সেগুলো একটু বন্ধ করে দেয়া, ইঁদুরের গর্তগুলো। এই সতর্কতাগুলো আমরা নিতে পারি। এবং বিশেষ করে যারা ফসলের মাঠে কাজ করেন, ফসলের মাঠে কাজ করার সময় গামবুট ব্যবহার করা, কারণ অধিকাংশ স্নেক বাইট হয় কিন্তু পায়ে। তো গামবুট ব্যবহার করলে আমরা অনেকখানি নিরাপদ থাকবো, ঝুঁকিমুক্ত থাকবো। গামবুট ব্যবহার করা, রাত্রে যদি আমার কাছে আলোও না থাকে, আমার কাছে আর কিছুই নেই, তাহলে অন্তত আমি পায়ে শব্দ করে যদি যাই, যদি ভয় থাকে এখানে সাপ থাকে, আমি আসলে পায়ে জোরে জোরে শব্দ করে, অর্থাৎ পা মাটিতে ঠুকে ঠুকে যেতে পারি, এতে সাপ থাকলে চলে যাবে। এটা আমি ঠিক আপনার আগের একটা কথার সাথে রিলেট করছি, যে বলছিলেন যে বিন বাজায় এবং সাপ সেখানে তার সাথে দোলে বা নাচে। সাপের তো আসলে বহিকর্ণ নাই, অর্থাৎ সে বাইরে থেকে বাতাস থেকে ভেসে আসা ফ্রিকোয়েন্সিটা সে গ্রহণ করতে পারে না স্বাভাবিকভাবে। সে যেটা করে যে পৃষ্ঠতলে থাকে, বা বলা যেতে পারে যে সারফেসে সে আছে, সেখানে সামান্যতম কম্পনও সে আসলে টের পায়, কিন্তু বাতাসের সাউন্ড সে খুব একটা কিন্তু শুনতে পায় না, যেহেতু তার বহিকর্ণ নাই। এজন্যই বলছিলাম আর কি, যে এবং ইসের ক্ষেত্রে আপনারা যে বলছিলেন বিন বাজানোর ক্ষেত্রে যেটা হয়, বিন বাজানোর ক্ষেত্রে সাপ কিন্তু চোখেও খুব একটা ক্লিয়ার দেখতে পায় না। তো একজন সাপুরে যখন তার সামনে নড়তে থাকে, সে ফোকাস করার জন্য আসলে একই সাথে নড়তে থাকে, এটাই সাপের নাচ। ঠিক আপনারা যে শব্দ করে যাওয়ার ক্ষেত্রে ওটা হাততালি দিলে আসলে সাপ কিন্তু শুনতে পাবে না, ভাইব্রেশনটা দরকার এখানে। তো এইভাবে হচ্ছে সাপ থেকে বাঁচা যায়। আর আরেকটা জিনিস আমি শুনেছিলাম, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। যে ঘরের মধ্যে নাকি কার্বলিক অ্যাসিডের মুখ খুলে রাখলে, বোতলের মধ্যে মুখ খুলে রাখলে তখন হচ্ছে এখানে সাপ আসবে না। তো এটা কি সত্যি কিনা? না, এটার কোনো সত্যতা পাওয়া যায় না, কখনোই পাওয়া যায়নি আসলে। বরং আমরা এমনও দেখেছি রেস্কিউ করতে যে একটা বাসায় সাপ কার্বলিক অ্যাসিডের বোতলের সাথে পেঁচিয়ে আছে। হ্যাঁ, তো এটা, এবং ইন্ডিয়াতে আমাদের একজন সিনিয়র চন্দ্রিমাদি, তিনি বললেন যে তারা রেস্কিউ করতে যে পেয়েছেন আপনার কার্বলিক অ্যাসিডের পাশে সাপ মিটিং করছে। হ্যাঁ, তো এটা আসলে কোনো ভিত্তি নেই। ভাইয়া, মানে এই কাহিনীটা কি সত্যি যে ফুলের গন্ধে সাপ আসে? যেমন কিছু ফুলের যদি আমি নাম বলি, এই যে কামিনী, হাসনাহেনা, গন্ধরাজ, এরকম ফুল,
বলা হয় যে এই ফুল ঘরে রাখা যাবে না, এই ফুলের গন্ধ হচ্ছে সাপ চলে আসবে, বা এই ফুল গাছের নিচে যাওয়া যাবে না, ওইখানে সাপ আসে। এইটার সাথে রিলেশনটা কোথায়? কারণ মানুষ নিশ্চয়ই এরকম কখনো না কখনো দেখেছে যে এই গাছের নিচে সাপ আছে, এই কারণে হচ্ছে এই জিনিসগুলো বলে। আচ্ছা, আপনি যে 3টা ফুলের নাম বললেন, এই 3টা ফুলই ফোটে কখন? রাত্রে, সন্ধ্যায়, রাতের বেলায় ফোটে। সাপরাও মূলত নিশাচর, তারা দিবাচর সাপও আছে, কিন্তু ওর আশেপাশে যেগুলো দেখা যায় সেগুলো সাধারণত নিশাচর সাপ। সাপ আসলে ঘ্রাণের জন্য কখনোই আসে না, এটা হলো প্রথম সত্য কথা, এটা হলো প্রথম স্বীকার্য। দ্বিতীয় ব্যাপার হলো যে অনেক সময় আমরা যেটা মনে করে থাকি হতে পারে এখানে, যে ফুল যখন ফোটে তখন ওখানে অনেক ধরনের পোকামাকড় আসে, পোকামাকড় খেতে সেখানে ব্যাঙ আসে, অনেক ক্ষেত্রে সাপও পোকামাকড় খায়, তো এটার জন্য সাপ ওখানে যেতে পারে। সাপ ব্যাঙও খায়, তো এই কারণে ওখানে সাপ যেতে পারে, কিন্তু ফুলের গন্ধে সাপ কখনো ওখানে যাবে না, এটা সাপের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তার মানে হচ্ছে ঘরে এই ফুল রাখলে আসলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। না ভাইয়া, আরেকটা জিনিস এটা মাথায় আসলো, সেটা হচ্ছে এই রিসেন্টলি রাসেলস ভাইপার নিয়ে যখন এত মাতামাতি হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে, ইভেন কেউ কেউ আমি দেখেছি যে দাবি তুলেছেন সরকারিভাবে উদ্যোগ নিয়ে হচ্ছে এই সাপ নিধন করা হোক। আচ্ছা, হ্যাঁ দেখেছি, এরকম একটা ন্যারেটিভ কিন্তু চলে এসছে। আসলে মানে এইটার আসলে প্রোজ এন্ড কনস কি, বা আসলে বিপদটা কোথায়? শুধু রাসেলস ভাইপার না, যে কোনো ধরনের সাপেরই, কারণ ইকোসিস্টেমে তো নিশ্চয়ই এর কোনো না কোনো ভূমিকা আছে, তাই না? ঠিক তাই, মানে এই যে সম্প্রতি সাপ নিয়ে যে কথাগুলো চাউর হয়েছে, টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, সেখানে সবচেয়ে নেতিবাচক জায়গাটা হলো যে মানুষের ভেতরে সাপ সম্পর্কে খুব তীব্র একটা ভীতি ছড়িয়ে পড়েছে। এ কারণে তারা আসলে যত নির্বিষ সাপ আছে আমাদের দেশে, সেই নির্বিষ সাপগুলোকেও একচেটিয়া পিটিয়ে মারছে। এরকম প্রচুর তথ্য আমাদের কাছে নিয়মিত আসছে যে সাপ মারা হচ্ছে, এবং কিছুদিন আগে হয়তোবা দেখে থাকবেন যে আমাদের ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড পাইথন পর্যন্ত মারা হয়েছে। হ্যাঁ, তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। এটা থেকে দ্বিতীয় ব্যাপারটা হলো যে এই যে কুসংস্কার বা ছড়িয়ে পড়েছে, আপনার প্রশ্নটা কি যেন ছিল? যে সরকারি পর্যায়ে যে সাপ মারার জন্য কেউ কেউ দাবি তুলছে, এটা সরকারি পর্যায়ে দাবি তুলছে। এটার বিপদটা হলো যে সাপ মানে প্রচার যেমন করে হয়েছে, যে সাপ মিডিয়ার প্রচার দেখে মনে হয় যে পা ফেললেই বোধহয় আমার পায়ের নিচে সাপ পড়বে। বাস্তবে তা নয়। যে আমি গত 7 দিনের কথাটা আমি বলছি। আমাদের ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন হলো বাংলাদেশের সবচেয়ে বড় সাপ সংক্রান্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আমাদের। তো সেখানে আমাদের প্রায় 1.5 লাখ মেম্বার, 1,45,000 বা এরকম মেম্বার আছে। তো সারা দেশের মেম্বার আমাদের এখানে আছেন, তারা আসলে সাপ পেলে, কোথাও মারা হলে সেই ছবিগুলো আমাদের কাছে চলে আসে। মজার ব্যাপার হলো এই যে শত শত বা সংখ্যাটা হাজার ছড়িয়ে গেছে, এই কয়েকদিনে যে সাপ মারা হলো, সেখানে রাসেলস ভাইপারের সত্যিকার কেস আমরা পেয়েছি মাত্র 2টো। বোঝা গেল যে বাস্তবিক অর্থে সাপ কিন্তু রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপ হতে পারে, কিন্তু তারা আসলে ওটাকে মনে করছেন। এখন রাসেলস ভাইপারকেও যদি আসলে টার্গেট করে কেবল রাসেলস ভাইপার মারা হতে থাকে, তার আগে আমি আরেকটা গল্প বলি আর কি। এই ধরুন আপনার গত পরশুদিন আমি হরিরামপুরে গেছিলাম, মানিকগঞ্জের, যেখানে আসলে রাসেলস ভাইপারের বাইট কেস হচ্ছে এবং রাসেলস ভাইপার যেখানে দেখা যাচ্ছে। আমরা যাওয়ার পরপরই ওখানে একটা রাসেলস ভাইপার পাওয়া গেল। খবর, আমরা গ্রামে গেছি, চর এলাকা একদম ভেতরে, ওখানে যানবাহন বলতে মালামাল টানার জন্য ঘোড়ার গাড়ি এবং যানবাহন বলতে শুধুমাত্র মোটর বাইক, এর বাইরে আর কিছু নেই। অধিকাংশ বাসা হলো টিনের, এবং এখনো চরাঞ্চল আসলে যেমন হয়, পিছিয়ে পড়া মানুষ ওখানে আছেন। তো সেখানে যাওয়ার পর আমরা শুনলাম যে একটা জায়গায় রাসেলস ভাইপার পাওয়া গেছে। ঠিক আছে, আমরা যাই, যে দেখি ওটা আসলে কিভাবে পাওয়া গেল। সে ভদ্রলোক রাসেলস ভাইপার নিয়ে আসলো জালের ভিতর করে, সে মাছ ধরতে যে জালের ভিতরে পেয়েছে। তো নিয়ে আসার পরে দেখলাম যে সে মূল যে জাল ছিল সেখান থেকে ছোট আর একটা জালের ভিতর করে নিয়ে আসছে। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম, আপনি নিজে এই সাপটাকে একটা জাল থেকে আরেকটা জালে ঢোকানোর ঝুঁকি কেন নিলেন? তো তিনি বলছেন, আমি এটাতে 50,000 টাকা ইনকাম করব। আমি যদি এই সাপটাকে জীবিত ফরিদপুরে নিয়ে যেতে পারি, আমাকে 50,000 টাকা দিবে। একজন রাজনৈতিক নেতা এমন ঘোষণা দিয়েছেন, তিনি দিবেন। এবং ব্যাপারটা এমন হয়ে গেল যে তিনি সেটা কোনোভাবেই দিতে চান না, এবং তার ধারণা
মানে আমরা তো আসলে সাপটাকে মারবো না। তিনি আসলে সাপটাকে হাতছাড়া করতে চান না কোনোভাবে, কারণ তার ধারণা যে তাহলে তার 50,000 টাকা হাতছাড়া হয়ে যাবে। তো এই যে ভুল ধারণা যে একটা রাসেলস ভাইপার দিলেও 50,000 টাকা পাবে সে, এটার তো আসলে এরকম কোনো মার্কেট মূল্য নেই, বাজার মূল্য নেই। তাহলে এই হাইপটা কেন উঠছে? হয়তো সবাই সবার জায়গা থেকে, যেকোনো হাইপ উঠলেই এদেশে সবাই সবার জায়গা থেকে কিছু না কিছু ফায়দা নেয়ার চেষ্টা করে। এমনও হয়েছে বিভিন্ন কোম্পানি বা ছোট, ছোট প্রতিষ্ঠান তাদের প্রচারণায় ব্যবহার করছে রাসেলস ভাইপার মারলে ১,০০০ টাকা। আপনার চোখে পড়েছে কিনা জানি না, আমার চোখে পড়েছে। তো এই যে ভীতিগুলো ছড়াচ্ছে, এইভাবে যদি নির্বিচারে রাসেলস ভাইপারও মারা হয়, তাহলেও সেটা আমাদের পরিবেশের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। তো যে প্র্যাকটিস এই মুহূর্তে চলছে সেটা আসলে খুব দ্রুত বন্ধ করা দরকার। ফরেস্ট ডিপার্টমেন্টের যথাযথ ভূমিকা নেয়া দরকার এবং কেউ যদি এ ধরনের কাজ করে তাদের আইনত ব্যবস্থা নেয়া দরকার। এটাও সত্যি। পাশাপাশি এটাও সত্যি যে আসলে মানুষ তার জীবন বাঁচাতে যদি তার পক্ষে কিছু করা সম্ভব না হয়, সেক্ষেত্রে হয়তো সে তার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সেক্ষেত্রে এটাও নিশ্চিত করা দরকার যে যারা সাপ নিয়ে কাজ করেন, যারা কিংবা ফরেস্ট্রি ডিপার্টমেন্টও অনেক ক্ষেত্রে সাপ রেস্কিউ করেন, তো এই তো নাম্বারগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া, সাপ দেখলে মারার ঝুঁকিটাও না নেয়া। ওই যে ব্যক্তিটা সাপ ধরলেন 50,000 টাকার জন্য, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে কামড় খেতে পারতেন। এবং আমাদের সামনেই আমরা কল দেয়ালাম তাকে যে আমরা আছি, এটা বলার দরকার নেই, আপনি কল দিন এবং জিজ্ঞেস করুন যে আপনাকে 50,000 টাকা দেয় কিনা। তাকে বলল যে আজকে দুপুরবেলা পর্যন্ত দেয়া হয়েছে, কিন্তু এখন আর দেয়া হচ্ছে না। এই হলো ব্যাপার। তো যে প্রসঙ্গে এতগুলো কথা আসলো আর কি, যে আমরা যদি নির্বিচারে সাপ মারতে থাকি বা বন্যপ্রাণীকে মারতে থাকি, তাহলে সেটা আমাদের পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। আমাদের ইঁদুরের সংখ্যা বেড়ে যেতে পারে, আমাদের খাদ্য শৃঙ্খলে বিশৃঙ্খলা তৈরি হবে, আমাদের মধ্যে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার মতো সম্ভাবনাও তৈরি হতে পারে। কারণ যেমন ধরুন যে আমরা যদি পেস্টিসাইড বা এগুলো ব্যবহার করি, কিংবা ধরুন যে আমরা যদি ইঁদুর নিয়ন্ত্রণের জন্য বিষ ব্যবহার করি, তাহলে ইঁদুর বিষ খেয়ে বিভিন্ন জায়গায় যেয়ে মরে থাকবে। কিন্তু একটা সাপ যখন একটা ইঁদুরকে সম্পূর্ণ গলধকরণ করে, একদম গিলে ফেলে, তখন কিন্তু ইঁদুরের যদি কোনো জীবাণু থাকে সেটা বাইরে আসার কিন্তু কোনো সুযোগ নেই। আপনি জানেন যে ইঁদুর থেকে নানাবিধ জীবাণু রোগ ছড়ায়। তাহলে সে কিন্তু আমাদের রোগ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখছে। ন্যাচারালি যারা এই জায়গাগুলোতে বড় বড় ভূমিকা রেখে যাচ্ছে, আমরা যদি তাদের প্রতি বিরূপ হয়ে উঠি, প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হতে বাধ্য থাকবে। রাইট ভাই, আপনার সাথে আলোচনায় আসলে হচ্ছে মানে সাপ সম্পর্কে নতুন অনেক কিছু জানলাম। আমার নিজেরও অনেক ধারণা হচ্ছে আগের চেয়ে অ্যাটলিস্ট ক্লিয়ার হলো, এবং আই গেস আমাদের দর্শকদেরও হয়তো অনেক কনফিউশন বা অনেক প্রশ্নের হচ্ছে উত্তর পাওয়া হয়েছে। তো আমরা তো আজকের এপিসোডের শেষের দিকে, বাট যাওয়ার আগে আপনি আপনার দিক থেকে হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি এই বিষয়গুলো নিয়ে কিছু বলতে চান, সেই মেসেজটা দিতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে বলার থাকবে যে বাংলাদেশের অধিকাংশ সাপই মানুষের জন্য বিপজ্জনক নয়। আমাদের দেশের মাত্র হাতে গোনা 4-5টা বা 5-6টা সাপের কামড়ে এই মৃত্যুগুলো ঘটে থাকে। তো আপনারা নির্বিচারে সাপ হত্যা করবেন না। যদি কাউকে সাপে কাটে, কোনোভাবেই ওঝা কবিরাজ নয়, যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। এবং আপনি যদি কখনো সাপের মুখোমুখি হন এবং আপনি ঝুঁকিপূর্ণ মনে করেন, তাহলে হয় তাকে চলে যেতে দিবেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করছেন, আমাদের বিশেষায়িত বন বিভাগ আছে যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করে, তাদেরকে জানান, তারা আপনাদেরকে সহায়তা করবে। কিংবা স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তারা আপনাদেরকে সহায়তা করবেন। অকারণে কোনো প্রাণী হত্যা করা নয়। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য। আশা করি আমাদের অনেকের অনেক প্রশ্নের উত্তর পাওয়া হয়েছে এবং কনফিউশন গুলো ক্লিয়ার হয়েছে। কাজে আপনার যদি এখান থেকে কোনো লার্নিং পয়েন্টস থাকে, টেক অ্যাওয়ে পয়েন্টস থাকে, সেটা আপনারা কিন্তু কমেন্টে লিখে আমাদের জন্য জানাতে পারেন। আপনার জন্য একটা সামারি হিসেবে থাকলো, অন্য যারা দেখবেন তারাও চাইলে হচ্ছে এই পয়েন্টস গুলো দেখে নিতে পারবেন। তো এই কামনায় আমরা আজকে শেষ করছি এখানে। ইনশাআল্লাহ পরের পর্বে সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।